প্রতিটি গল্পে লুকিয়ে থাকে এক একটি অনুভূতি। সেই অনুভূতিকে কণ্ঠে জীবন্ত করে তোলার ঠিকানাই বইপোকামেহু। চোখ বন্ধ করুন আর হারিয়ে যান আজকের গল্পের জগতে। মাঝে মাঝে নিজেকে ভীষণ অসহায় মনে হয় জীবনটা যদি একটু সুন্দর হতো। খুব বেশি কি ক্ষতি হয়েছে তো? কি এমন বদলে যেত এই বিশাল পৃথিবীর নিয়মে? যদি আমার দিনগুলো একটু কম একাকী হতো, যদি রাতগুলো এত দীর্ঘ না লাগতো, আমার বাবা মা যদি পাশে থাকতেন, তাদের স্নেহের ছায়া যদি এখনো মাথার উপর থাকতো, তবে কি সত্যি এত বড় দুনিয়াটা বিরাট কোনো ক্ষতি হয়ে যেত? হয়তো না। তবুও নিয়তির অদ্ভুত হিসাব কষে। কাউকে ভরপুর সুখ দেয়, তো কাউকে দেয় এক আকাশ সমশোক। শুভ্র কাগজে কলম থামলো মৌরি নিজেও। চোখ জোড়া তার ছলছল করছে অশ্রু জলে। ডায়েরিটা বন্ধ করে নিজের চোখের পানি মুছে নিল আলগোছে। বাইরে ভোরের আলো ফুটছে মৃদু। ফজরের আজান পড়ে আর ঘুমানো হয়নি মৌরির। একটু বাদে আবার স্কুলেও যেতে হবে। নিজেকে স্বাভাবিক করে ডায়েরিটা টেবিলের ড্রয়ারে রেখে উঠে দাঁড়ালো সে। মতি মিয়ার অসুস্থতা বেড়েছে। সারা দিন কাশছেন, কিছু খেতে পারছেন না, খেলেই বমি করছেন। এই অবস্থায় মৌরির কিছুই ভালো লাগছে না, অশান্তি লাগছে বড্ড। স্কুলও যেতে ভয় করছে। তাই আজ সে ভেবেছে স্কুলে গিয়ে ছুটি নিয়ে আসবে। তাছাড়া তো আর উপায় দেখা যাচ্ছে না। দাদাকে দেখে রাখার মতো আর কোনো মানুষ নেই। এসব ভাবনার মাঝে পাশের ঘর থেকে ভেসে এলো ঝনঝন শব্দ। চমকে উঠল মৌরি। এক মুহূর্ত সময় নষ্ট না করে দৌড়ে গেল দাদার ঘরে। মতি মিয়া বুকে হাত চেপে কাশছেন। নিচে পড়ে আছে পানি আর স্টিলের গ্লাস। সে দ্রুত গ্লাসটা উঠিয়ে পানি ভরল, এগিয়ে দিল দাদার দিকে। ব্যাকুল গলায় বলল, দাদা ওঠো, পানিটা খাও। মতি মিয়া কোনো মতে উঠে বসলেন। ঢকঢক করে পান করলেন গ্লাস ভর্তি পানি। মৌরি তাকে বুকে মালিশ করে দিতে দিতে বলল, বেশি খারাপ লাগছে দাদা? ডাক্তারের কাছে যাবে? মতি মিয়ার চোখে জল। তিনি তাকিয়ে আছেন তার ছোট নাতনিটার মুখপানে। মেয়েটা যে বড্ড সহজ সরল। সে যদি মরে যায় কি হবে এই মেয়ের? আশেপাশের মানুষ যে বড্ড খারাপ, তারা মোটেও টিকতে দেবে না মৌরিকে। এই চিন্তায় যে তার অসুখ বেড়ে গেল দ্বিগুণ। মেয়েটাকে ভালো পাত্রস্থ না করতে পারলে মরেও শান্তি মিলবে না তার। দাদাকে নিজের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মৌরির বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। ব্যস্ত হলো সে। তুমি ঠিক আছো? বেশি খারাপ লাগছে? আমি গাড়ি ডাকি? মতি মিয়া এবার কেঁদে উঠলেন। মৌরিকে স্নেহের পরশে আগলে নিলেন নিজের কাছে। মাথায় হাত রেখে বললেন, এই দুনিয়ায় তোর মতো অভাগী আর কেউ নাই। আমি মইরা গেলে তোরে কি হইব বোন? কে দেখা রাখবো তোরে? কে আগলাইয়া রাখবে? মৌরি নিজেও শক্ত করে জড়িয়ে ধরল তার দাদাকে। এই জগতে এই মানুষটি ছাড়া তার আর কেউ নেই। দাদা থাকবে না এ কথাটাই ভাবতেই তার দু চোখ অন্ধকারে ছেয়ে যায়। সে মিথ্যা প্রবোধ দেয়, কিচ্ছু হবে না তোমার। আমার খালি মনে হয় আমি বেশি দিন বাঁচবো না। আমার যে বড্ড চিন্তা হয় তোরে নিয়া। আমি মরলে এই সমাজতরে সিরা খাইব। বিয়াটা দিয়া যাইতে পারলে শান্তি হইতো। কান্নার গতি থামল মৌরির। কেঁদেও তো লাভ নেই, তাকে শক্ত থাকতে হবে। মৌরি সোজা হয়ে বসলো। নিজের চোখের পানি মুছে কথা ঘুরিয়ে বলল, তুমি বিশ্রাম নাও, আমি রান্না চড়াই গিয়ে। থামতে চাইল না মৌরি, তবে দরজা দিয়ে কাউকে ঢুকতে দেখে আপনা আপনি থেমে গেল তার পাজোড়া। সামনে দাঁড়িয়ে আছে অরণ্য মির্জা, শুভ্র পাঞ্জাবির ওপর কালো রঙের শাল জড়ানো। দৃষ্টি জোড়া গভীর অথচ তীক্ষ্ণ। হুট করে বুকের ধুকপুকানি বাড়ল মৌরির। গলা শুকিয়ে হলো চৌচির। অরণ্যের দৃষ্টি মৌরির চোখে পড়তে অস্থিরতা বাড়ল রমণীর। অথচ সামনে দণ্ডায়মান অরণ্য পুরোপুরি নির্লিপ্ত। সে দৃষ্টি সরিয়ে চাইল মতি মিয়ার দিকে। মৌরি এখনও তাকিয়ে আছে তারই দিকে। অরণ্য চেয়ার টেনে বসলো মতি মিয়ার সামনে। হাতে থাকা ফলের ব্যাগগুলো এগিয়ে দিল মৌরির দিকে।
আদেশের সুরে বলল, রাখো এগুলো। মৌরি ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে রইল খানিক, অতপর বলল, এসব কেন এনেছেন? ফল দিয়ে মানুষ কি করে? খায়। তাহলে জিজ্ঞেস কেন করছো যে কেন এনেছি? মৌরি চোখ নামিয়ে নিল। লোকটা দেখা যায় তেরা কথাও বলে। মৌরি ব্যাগগুলো নিচে রাখলো। মতি মিয়া অরণ্যকে দেখে উঠতে নিলে আটকে দিল সে। মুখে বলল, ওঠার দরকার নেই। শরীর কেমন? মতি মিয়া জোরপূর্বক হেসে জবাব দিলেন, আলহামদুলিল্লাহ, চলতাছে কোনো রকম। অরণ্য বিচক্ষণ ব্যক্তি। মতি মিয়ার শরীর যে ভালো নেই তা বুঝতে পারল সে সহজেই। তাই স্পষ্টভাবেই বলল, আপনাকে আরেকবার চেক আপ করাতে নিয়ে যাব। দেখছি ডাক্তারের সাথে কথা বলে। মতি মিয়া চটজলদি বাদ সাধলেন, না না ভাই, দরকার নাই, আমি ঠিক আছি, তোমার অত কষ্ট করণ লাগবো না। অরণ্য উঠে দাঁড়ালো, শাল ভালো করে জড়িয়ে নিল শরীরে, গমগমে স্বরে উচ্চারণ করলো, কষ্টের কিছু নেই, খবর নিয়ে জানিয়ে দেব। তোমার অত অত কাজ কামরাইখা তুমি আমার কথা ভাবতাছো, এইটাই অনেক ভাই। দোয়া করি অনেক বড় হও। অরণ্য এক পলক তাকালো মৌরির দিকে, তাকেই এবার বলল, বাইরে এসো। অতঃপর মৌরি বেরিয়ে এলো বাইরে। উঠানের একপাশে বড় আকারের একটি নিম গাছ আছে। সেই গাছের সামনে পেছনে হাত বেঁধে শটান হয়ে দাঁড়ালো অরণ্য। মৌরি এলো পিছু পিছু। ক্ষীণ স্বরে বলল, জি বলুন। অরণ্য ঘাড় বাঁকিয়ে তাকালো মৌরির শুভ্র মুখপানে। নাকটা লাল হয়ে আছে, চোখটাও কেমন ফোলা ফোলা, কপালে এসে পড়েছে ছোট ছোট চুল। অন্যরকম সুন্দর লাগছে তাকে। অরণ্য চোখ সরিয়ে নিল। সে কেবল অনুভূতিকে মাটি চাপা দিয়ে রুক্ষস্বরে আওড়ালো, দাদার ভালো চিকিৎসার প্রয়োজন। মৌরি নিশ্চুপ। মৌরি কিছুক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে রইল। নিম গাছের পাতার ফাঁক দিয়ে শীতল হাওয়া এসে তার কপালের চুলগুলো আরও এলোমেলো করে দিল। মৌরি আর চোখে তাকালো অরণ্যের দিকে, ধীরে বলল, আমি জানি, কিন্তু। অরণ্য এবার তাকালো তার দিকে। তার দৃষ্টি শান্ত কিন্তু তীক্ষ্ণ। প্রশ্ন করল, কিন্তু কি? মৌরি একটু ইতস্তত করল, তারপর নিচু স্বরে বলল, টাকার ব্যবস্থা আমাদের জন্য সহজ না। কথাটা বলতে গিয়ে তার কণ্ঠ কেঁপে উঠল, যেন এই স্বীকারোক্তিটাই তার কাছে সবচেয়ে কঠিন। অরণ্য কিছুক্ষণ চুপ করে রইল, ধীর স্বরে বলল, মানুষের জীবনে অভাব থাকা লজ্জার কিছু নয়। মৌরি মাথা তুলে তাকালো। অরণ্য আবার বলল, লজ্জা হলো প্রয়োজন জেনেও চুপ করে থাকা। মৌরি মাটির দিকে তাকিয়ে রইল কিছু সময়। মানুষের সাহায্য নিতে তার ভালো লাগে না, নিজেকে ঋণী মনে হয়। অরণ্য বুঝল মৌরির অব্যক্ত অভিব্যক্তি। ঠান্ডা স্বরে বলল, অসুখ বিসুখ কাউকে জিজ্ঞেস করে আসে না, টাকার চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করছি। অরণ্যের গলার স্বর ভারী। মৌরি বারবার অবাক হয় এই লোকটাকে দেখে। সে এবার একটু সাহস করে বলল, আপনি এত কিছু করছেন কেন আমাদের জন্য? অরণ্য উত্তর দিতে দেরি করল। মনে হলো প্রশ্নটা শুনে সে গুছিয়ে নিচ্ছে নিজের জবাব। অতঃপর সঠিক উত্তর খুঁজে না পেয়ে বলল কেবল, সব কিছুর কারণ খুঁজতে নেই মেয়ে। যেখানে আমাদের জীবনে সব কিছু ঘটে অকারণে, অপ্রাসঙ্গিকভাবে। মৌরি বলতে চাইল কিছু, তবে বলা হয়ে উঠল না। সে থেমে গেল অরণ্যের প্রশ্নে, পড়াশোনা করে কি করতে চাও? অবাক হতে ভুলল না মৌরি। হতবিহ্বল মুখে বিস্ময়কর দৃষ্টি তার। বাড়ল বুকের ধুকপুকানি। অরণ্যের প্রশ্নের পুনরাবৃত্তি ঘটল, কি হতে চাও? মৌরি সেভাবে তাকিয়ে রইল কিছুক্ষণ, অতপর জবাব দিল, উকিল হতে চাই। অরণ্যের কঠোর মুখশ্রীর আধারে ফুটল ক্ষীণ হাসির রেখা। বাঁকা চোখে তাকিয়ে আওড়ালো, উকিল হওয়ার পর না হয় বিনা পয়সায় আমার হয়ে একটা কেস লড়ে দিও। মৌরি না চাইতেও হেসে ফেলল। লোকটা রসিকতা করতেও জানে। নিজের জলে টইটুম্বুর চোখ জোড়াও হাসিতে উজ্জ্বল হলো মৌরির। জবাবে বলল, তা আপনি কোন পক্ষ হবেন, বাদী নাকি বিবাদী? অরণ্য একই ভঙ্গিতে জবাব দিল,
যদি ভুলক্রমে বাদী আসনে অধিষ্ঠ হতে না পারি, তবে সামান্য কোনো ভুলের অজুহাতে বিবাদীর কাতারেই না হয় নিজের নাম লেখাবো। হাসির গভীরতা বাড়ল মৌরীর। অরণ্য কিছুক্ষণ তাকিয়ে রইল সেই হাস্যোজ্জ্বল মুখপানে। অতপর ধ্যান ভাঙল ফোনের কর্কশ শব্দে। পাঞ্জাবির পকেট থেকে ফোনটা বের করে কানে তুলল। ওপাশ থেকে কিছু বলতেই ছোট্ট করে জবাব দিল, আসছি। অতপর কল কেটে এক পলক তাকালো মৌরীর দিকে, ছোট্ট করে বলল, কান্নাকাটি না করে দাদার খেয়াল রেখো, সব কিছু ঠিক হয়ে যাবে। অরণ্য উত্তরের অপেক্ষা না করেই প্রস্থান করলো। আর মৌরি, সে আগের ন্যায় তাকিয়ে রইল লোকটার যাওয়ার পানে। দৃষ্টি এড়াতে বিড়বিড় করে আওড়ালো, লোকটা মন্দ না। মির্জাবাড়িতে আজ চলছে নানান রকম রান্নার আয়োজন। রিকার স্বাদের দিন সৌমি আসতে পারেনি, আসবে আজ, তাই এত আয়োজন। মেয়েটাকে বড্ড স্নেহ করেন রেবা খানম। বাড়ির সবাই তাকে বড্ড ভালোবাসে। রেবা খানম নিজে হাতে খেজুরের পায়েস রান্না করেছেন তার জন্য। এমন সময় কলেজ থেকে ফিরল স্পর্শী ও সূচনা। এসেই বসার ঘরের সোফায় ব্যাগটা রেখে গা এলিয়ে দিল দুজন। রান্নাঘর থেকে দুজনকে নজরে পড়ল রেবা খানমের। উচ্চস্বরে বলে উঠলেন, হাত মুখ ধুয়ে রেস্ট নে, তোর আব্বা চলে আসবে যখন তখন। জি আম্মা, সূচনা ফিসফিস করে উত্তর দিল। স্পর্শী শুধু মাথা নেড়ে দেখালো চোখ বন্ধ রেখে। কিছুক্ষণ পরে দুজন নিজের ঘরে চলে গেল। সূচনা ফ্রেশ হয়ে বেরিয়ে এসে দেখলো স্পর্শী নেই, হয়তো পাশের রুমে গিয়েছে গোসল করতে। সূচনা চুল মুছতে মুছতে এসে বসলো বিছানায়। বড্ড খিদে পেয়েছে তার। এমন সময় সশব্দে ফোন বাজলো সূচনার। ফোনের স্ক্রিনে নীল আলোতে ঝলমল করছে নিবিড়ের নম্বর। সূচনা হঠাৎ চমকে উঠল। অতপর ধীরে ফোন রিসিভ করলো। হ্যালো, অরণ্য ভাই বাড়িতে আছেন? নিবিড় সরাসরি জিজ্ঞেস করলো। সূচনা দেখেনি অরণ্যকে, আর এই সময় সে বাড়ি থাকেও না, তাই জবাব দিল, না নেই। নিবিড় দীর্ঘশ্বাস ফেলল। অরণ্যকে বার কয়েক কল করেও পায়নি সে, তাই সূচনাকে কল করা। এই পর্যায়ে কথা ঘুরিয়ে বলল, তা বলো, রাতে ধরা খাওনি তো? খেলেই বা কি, চুরি ডাকাতি তো করতে যায়নি। নিবিড় হেসেই জবাব দেয়, চুরি তো করেছ অজান্তেই অনেক কিছু। সূচনা ভ্রু কুঁচকে নিল, না বুঝে প্রশ্ন করল, কি চুরি করেছি? চট করে চাপা দীর্ঘশ্বাস বের হলো তার থেকে। বলল, কিছু না। সূচনা ফোন কানে নিয়েই বারান্দায় এসে দাঁড়ালো। চকচকে নীল আকাশ। হঠাৎ সে কৌতূহলে জিজ্ঞেস করলো, রাতে তো আপনাদের দাওয়াত, আসবেন না? নিবিড় হেসে বলল, তুমি বললেই আসবো। সূচনা আনমনে হেসে বলল, আম্মা আব্বা বলেছে, এটাই কি যথেষ্ট নয়? নিবিড় স্পষ্ট জবাবে বলল, তুমি বললেই যথেষ্ট। সূচনা নিশ্চুপ। সে তো বোকা নয়, সে বোঝে নিবিড়ের এহেন আচরণের কারণ। এসব নতুন না, এ বাড়িতে তাদের যাতায়াত হয় প্রচুর, সেই সূত্রে চেনা জানাও আগে থেকে। নিবিড় সবসময় শান্তজাচের হলেও সূচনার ক্ষেত্রে সে প্রথম থেকেই একটু বেশি ব্যাকুল। এই ব্যাকুলতার কারণ প্রথম দিকে না বুঝলেও সময়ের সাথে সাথে বুঝতে পেরেছে সূচনা, শুধু প্রকাশ করছে না। দীর্ঘশ্বাস ফেলল সূচনা, বলল, আসবেন তবে, অপেক্ষায় রইলাম। নিবিড় খুশি হলো। হৃৎপিণ্ডের গতি বাড়ল তার। হাত উঠিয়ে বুক চেপে চোখ বন্ধ করে নিল। সূচনা কল কেটে দিল, তবুও ফোনটা কানে চেপে রাখলো নিবিড়। বিড়বিড় করে আওড়ালো, প্রেম, ভালোবাসা, মোহ, অনুভূতির আলাদা আলাদা নাম। এই অনুভূতির শেষটা অপ্রাপ্তির হতে পারে জেনেও আমরা অনুভূতিগুলোকে প্রশ্রয় দিতে ভালোবাসি। পাশের রুম থেকে গোসল দিয়ে মাত্রই বের হয়েছে স্পর্শী। ভুলে গামছাটা নেয়নি আজ, যার ফলস্বরূপ চুল গড়িয়ে বিন্দু বিন্দু পানি পড়ছে পিঠ ও কোমরে। সবুজ রঙের কামিজটা ভিজে কালো বর্ণ ধারণ করেছে। স্পর্শীর হাতে ভেজা কাপড় চোপড়, সেগুলো নিয়ে ব্যস্ত পায়ে সে সিঁড়ি বেয়ে ছাদে যাচ্ছে। ছাদে আসতেই নজরে পড়ল সামনে দাঁড়িয়ে থাকা উৎসবের দিকে। পরনে তার কেবল একটা হাফ প্যান্ট, উদাম গায়ে কোমরে হাত দিয়ে উল্টো পিঠ হয়ে দাঁড়িয়ে আছে সে। স্পর্শী এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নিল, মন দিল নিজের কাজে। ইতোমধ্যে উৎসব পেছন ফিরে দাঁড়িয়েছে। সে দেখছে সদ্য স্নান শেষে
ফোঁটা পদ্মপুষ্পের দিকে। ভেজা চুলগুলো দেখতেই বুকটা ধুকপুক আওয়াজ তুলল তার। শুকনো ঢোক গিলল মুহূর্তেই। পরপর নিজেকে সামলে নিয়ে গম্ভীর কণ্ঠে ডাকল, স্পর্শী, এদিকে আয়। আচমকা উৎসবের ডাক শুনে কাপড় সরিয়ে উকি দিল স্পর্শী। কৌতূহল নিয়ে শুধালো, কি? এদিকে আসতে বলেছি। কথা বাড়ালো না স্পর্শী। ভেজা লম্বা চুলগুলো থেকে পানি হাত দিয়ে ঝাড়তে ঝাড়তে এগিয়ে গেল। দাঁড়ালো ঠিক উৎসবের সামনে। চোখ তুলে তাকালো তার দিকে। বলুন, ভেজা চুলে ঘুরছিস কেন? ঠান্ডা লাগার ধান্দা? ঠান্ডা লাগানোর ধান্দা? কপালে ভাঁজ পড়ল স্পর্শীর। চোখ বাঁকিয়ে বলল, আশ্চর্য তো, এভাবে বলছেন কেন? উৎসব জবাব দিল না, বরং দড়িতে ঝোলানো গামছা হাতে নিয়ে এগিয়ে দিল স্পর্শীর দিকে। গমগমে স্বরে বলল, মুছে নে। স্পর্শী ছোট্ট নিঃশ্বাস ফেলে গামছা হাতে নেয়। পরপর চুল মুছতে শুরু করে। সে দিকেই এক দৃষ্টে তাকিয়ে রইল উৎসব, যেন খুব মধুর কোনো দৃশ্য দেখছে সে। উৎসবের এহেন দৃষ্টি নজর এড়াল না স্পর্শীর। এদিক ওদিক তাকিয়ে পিছিয়ে গেল দুপা। দ্রুত মাথায় গামছা বেঁধে সোজা হয়ে দাঁড়ালো। উৎসব নিজেও দৃষ্টি সরিয়ে আগের ন্যায় পেছন ঘুরে দাঁড়ালো। স্পর্শী হুট করে দেখল উৎসবের পিঠে শুকনো ক্ষতের দাগ। অ্যাক্সিডেন্টের সময় লেগেছিল। সে এগিয়ে এসে জিজ্ঞেস করলো, আপনার হাত ঠিক হয়নি? হুম। না তাকিয়ে ছোট্ট করে জবাব দিল উৎসব। স্পর্শী তাকালো উৎসবের মুখপানে। ফের প্রশ্ন করলো, আপনি শহরে ফিরবেন কবে? এ পর্যায়ে উৎসব ধীরস্থির চিত্তে চোখ তুলে তাকালো স্পর্শীর জিজ্ঞাসু দৃষ্টির পানে। শীতল কণ্ঠে প্রশ্ন করল, আমার চলে যাওয়ার অপেক্ষা করছিস বুঝি? আমি থাকায় বেশ অসুবিধা হয়ে যাচ্ছে তোর, তাই না? কথাটা সময় এতটা সময় স্বাভাবিকভাবেই সহজ সরল কথাগুলো বলছিল এতটা সময় স্বাভাবিকভাবেই সরল অর্থে কথাগুলো বলছিল স্পর্শী। অথচ এই লোকটা উল্টো মানে বের করেছে। এই কারণেই উৎসবকে বিরক্ত লাগে স্পর্শীর। এবার কিছুটা রুক্ষ স্বরেই বলে উঠল, আমার কেন অসুবিধা হতে যাবে? বরং অসুবিধা তো হয় আপনার। আপনার বাড়ি, আপনার পরিবার, আমি তো বাইরের মানুষ। উৎসব করুণ চোখে তাকালো স্পর্শীর দিকে। মেয়েটা এত অবুঝ কেন? কেন এই মেয়েটা তাকে বোঝে না? বোঝে না তার মনের কথা। বুক ভার হলো তার। পর মুহূর্তে হাসলো খানিক, বিদ্রুপের সেই হাসিটা নিজের প্রতি। আকাশের পানে চেয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, আর কয়েকটা দিন সহ্য করে নে, ফিরে যাব সেই অজানায়। স্পর্শী গুরুত্ব দিল না। সে ভাবছে অন্য কথা। শুনেছে নিবিড় ভাইরাও নাকি আসবে। আসলেই আসবে? ভাবতে মনটা নেচে উঠল। আনমনে হেসে উঠল। সে হাসিটা নজর এড়ালো না উৎসবের। ভাবলো তার চলে যাওয়ার কথা শুনেই বোধহয় স্পর্শী এত খুশি হয়েছে। আর এক মুহূর্ত দাঁড়ালো না সে। বড় বড় পা ফেলে প্রস্থান করলো। যাওয়ার পানে তাকিয়ে রইল স্পর্শী। কাঁধ ঝাঁকিয়ে বিড়বিড় করলো, এনার আবার কি হলো? দুপুরের কড়া রোদের তীব্রতা কমেছে অনেক আগে। বিকেলে স্নিগ্ধ পরিবেশ। ভ্যান ট্রলি না পাওয়ায় হেঁটেই চৌরাস্তার মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে মৌরি। এই এই প্রথম স্কুল যাওয়া ব্যতীত সে একা একা বাড়ি থেকে বেরিয়েছে। না বের হয়েও উপায় নেই। দুপুরের দিকে দাদা ভুলক্রমে একটা ওষুধের বোতল ভেঙে ফেলেছেন। সেটা যে রাতেই খেতে হবে। বাধ্য হয়ে বের হতে হলো তাকে। পরনে একটা ঢিলেঢালা হলুদ রঙের থ্রি পিস, মাথায় ওড়নাটা সুন্দর করে দেওয়া। মাথা নিচু করে হাঁটছে সে। হঠাৎ কোত্থেকে যেন উদয় হলো চেয়ারম্যানের ছেলে নাহিদ। হতচকিত হয়ে পড়ল মৌরি। বুকের ধুকপুকানি বাড়ল ভয়ে। স্বভাবগত ভঙ্গিতে দুপা পিছিয়ে গেল। সামনে দাঁড়িয়ে থাকা নাহিদের চোখ মুখ অস্বাভাবিক রকমের লাল। ঠোঁটে বিশ্রী এক হাসি। সে মৌরির পা থেকে মাথা অবধি পর্যবেক্ষণ করল। অতঃপর উচ্চারণ করল, কয়েকদিনে কারাক সুন্দরী হয়ে গেছো। মৌরি আশেপাশে তাকালো। দূর দূরান্তে কোনো মানুষের ছিটে ফোটাও লক্ষ্য করা যাচ্ছে না। ভয় গাঢ় হলো রমণীর। নাহিদ এগিয়ে এলো দুপা। নিজের রুক্ষ হাতের আঙ্গুলে থাকা সিগারেটটা ফেলে আঙুল ছোঁয়ালো মৌরির নরম কোমল গালে। ছিটকে আরও দুপা পিছিয়ে গেল মৌরি। ভয়ে সিটিয়ে গেল। কাঁপা কাঁপা গলায় আওড়ালো, কি কি করছেন? আমাকে যেতে দিন।
মৌরির ভীতু কণ্ঠ শুনে বিশ্রী হাসল নাহিদ। হুট করেই চেপে ধরল মৌরির গাল। আক্রোশ নিয়ে বলল, এত অহংকার কিসের রে তোদের? সসম্মানে বউ করে ঘরে তুলতে চেয়েছিলাম, আর তোর দাদাই নাকি আমারে রিজেক্ট করে। এই জানিস না আমি কে? আমার বাপে চেয়ারম্যান। এই গ্রাম থেকে তোদের বের করতে সময় লাগবে না। মৌরির কান্না পেল। আজ আর সেই কান্না আটকাতে পারল না। চোয়াল ছিঁড়ে যাচ্ছে ব্যথায়। নিজের ছোট্ট হাত উঠিয়ে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, আমার লাগছে, ছাড়ুন আমাকে, যেতে দিন আমায়। নাহিদের হাতের বাঁধন আরও শক্ত হলো এই পর্যায়ে। অপর হাতে ঘাড় চেপে ধরল। শোন, আবারও সম্বন্ধ পাঠাবো। এবার সুন্দর মতো তোর দাদারে বলবি রাজি হতে, বুঝেছিস? এবার যদি রাজি না হয় তাহলে তোকে তুলে নিয়ে এমন হাল করব যে তোর আর তোর দাদার মরা ছাড়া উপায় থাকবে না। ভয়ে নিঃশ্বাস নিতে ভুলে গেছে মৌরি। হাত পা কাঁপছে, তার সাথে রাগটাও হচ্ছে। সে এবার নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে নাহিদকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। সাথে সাথে চর বসালো গাল বরাবর। হতভম্ব হলো নাহিদ। তার বিস্ময় বাড়িয়ে মৌরি ছুঁড়ে দিল একদলা থুতু তার মুখের উপর। ধিক্কারের স্বরে বলল, তোর মতো জানোয়ারকে বিয়ে করার আগে আমার মৃত্যু হোক। তোর বোনের সাথে কেউ এমন করলে তোর কেমন লাগতো? হ্যাঁ, চেয়ারম্যানের ছেলে বলে মাথা কিনে নিয়েছিস? রাগের মাথায় কি করে ফেলেছে, কি বলেছে মৌরি জানা নেই। এই মুহূর্তে তার মস্তিষ্ক জ্বলছে। নোংরা হাত জোড়া তার শরীরে পড়েছে। কথাটা মনে পড়তেই দাউ দাউ করে বুকের ভেতর জ্বলে উঠল আগুন। মৌরির নজর পড়ল নাহিদের মুখের দিকে। চোখ মুখ তার কঠোর। গালে হাত দিয়ে বারবার গাল ঘষে যাচ্ছে পাগলের মতো। চোখ রক্তবর্ণ ধারণ করেছে। রাগের মাথায় চট্ট মেরে বসেছে মৌরি। তবে এখন যে ভয়ে আত্মা বেরিয়ে আসার উপক্রম। জানোয়ারের মতো ফুঁসছে নাহিদ। মৌরির অবচেতন মন তাকে আভাস দিল বিপদের। আর তখনই সব দিক বিদিক ভুলে ছুট লাগালো যে পথ ধরে সে এসেছিল। পথেও শেষ রক্ষা হলো না। পেছন থেকে নাহিদ ছো মেরে কেড়ে নিল ওড়না। নিদারুণ কম্পন শুরু হলো মৌরির বুকে। তৎক্ষণাৎ বুকে হাত ছড়িয়ে নিজেকে আড়াল করার চেষ্টা করলো। নিজের সম্ভ্রম রক্ষায় নিজের হস্ত জোড়াকে বানাতে চাইল অস্ত্র। লজ্জা ভয় সবকিছু একত্রিত হয়ে মস্তিষ্ক ফাঁকা হয়ে এসেছে তার। নাহিদের ডান হাতটা মৌরির বাহু টানছে, টেনে আনলো কাছে। মৌরির মস্তিষ্ক জানান দিল খারাপ কিছু হতে চলেছে, অনেক বেশি খারাপ কিছু। কান্না ভেজা কণ্ঠে অনুনয় করে বলল, এবার দোহাই লাগে, ছেড়ে দিন। নাহিদ কোনো কথা বলল না, বরং মৌরিকে রাস্তা থেকে নামিয়ে টেনে নিয়ে যেতে চাইল ঝোপের আড়ালে। মৌরি বসে পড়ল, তবুও ছাড়ল না নাহিদ। টেনে হিঁচড়ে সে সামনে এগোচ্ছে। হুট করে সশব্দে একটা প্রবল ধাক্কায় ছিটকে পড়ল নাহিদ। মৌরির সামনেই মুখ থুবড়ে পড়ল সে। কি হলো বুঝে ওঠার আগে একজোড়া পুরুষালী হাত টেনে তুলল মৌরিকে। তৎক্ষণাৎ আগলে নিল নিজের বাহুবন্ধনে। মুখ তুলে তাকানোর ফুরসত মিলল না। কর্ণকুহরে ধ্বনিত হলো পরিচিত বিশ্বস্ত কণ্ঠস্বর, ঠিক আছো তুমি? মৌরি না দেখেই চিনে গেল মানুষটিকে। নিজের হাত বাড়িয়ে নিজেও জড়িয়ে ধরল লোকটাকে। লোকটা আর কেউ নয়, বরং অরণ্য। ভীত মৌরি কেঁদে উঠল সশব্দে। হাত পা যে তার এখনো কাঁপছে ভয়ে। অরণ্যের পদক্ষেপও অস্থির। হাত উঠিয়ে হাত রাখল মৌরির মাথায়। প্রবোধ দিল, শান্ত হও চাঁদ, কিছু হয়নি, আমি আছি তো, এই যে আমি আসছি। একটি শব্দও কানে গেল না। সে কেঁদেই চলেছে। অরণ্য নিজের পরনে থাকা কালো রঙের শালটা খুলে জড়িয়ে দিল মৌরির শরীরে। নাহিদ নিজের চোখ জোড়া চেপে বসে আছে নিচে। পাথরের লেগে অনেকখানি কেটে গেছে তার চোখের ওপরে। অরণ্য মৌরিকে একটু দূরে দাঁড়িয়ে রেখে এগিয়ে এলো নাহিদের দিকে। চামড়ার শক্ত চপ্পল পরিহিত পা উঠিয়ে আঘাত করলো নাহিদের বুকে। আবারও ছিটকে পড়ল সে। অরণ্য বসল তার সামনে। শার্টের কলার টেনে শক্ত হাতে এলোপাথারি আঘাত বসালো নাকে মুখে। রক্তে মেখে গিয়েছে নাহিদের চোখ মুখ। তবুও শান্ত হলো না অরণ্য। তার চোয়াল শক্ত, চোখ ফেটে যেন আগুন বেরোচ্ছে।
অথচ সে নিশ্চুপ। তার একটা বিষয় হচ্ছে তার একটা বিষয় হচ্ছে সে এখন অনেক বেশি পরিমাণ রেগে তার একটা বিষয় হচ্ছে সে যখন অনেক বেশি পরিমাণ রেগে থাকে সে চুপ করে যায়। আর আর সেই সময়টা কেউ তার সাথে কথা বলার সাহস করে না। অরণ্য ঠান্ডা মাথায় নিজের রাগ ঝাড়তে জানে। এই শান্তশিষ্ট অরণ্যের বিপরীত দিকটা কতটা ভয়ঙ্কর সেটা আকবর মির্জা সবচেয়ে বেশি ভালো করে জানেন। বছর তিনেক আগে আকবর মির্জাকে এক ব্যাপারী কটু কথা শুনিয়েছিলেন। কথাগুলো ঠিক এমন ছিল যে তার মেয়ের জামাই মস্ত বড় ইটের ব্যবসা করে, আর সেখানে আকবর মির্জা নাকি মেয়ে জামাইকে ঘর জামাই রেখেছে। অরণ্য মুখ বুজে হজম করেছিল সব। তারপর তারপর আর কি? সেই ব্যাপারী সেই ব্যাপারীর মেয়ের জামাইয়ের ইটের ব্যবসা 7 দিনের মাঝে বন্ধ করেছিল সে। সবাই তো জানে স্বাভাবিক, অথচ এই স্বাভাবিক বিষয়টির পেছনে ছিল অরণ্য। সেদিন তাদের ব্যবসা তুলে দেওয়ার পর ব্যাপারীদের আবারও দাওয়াত করে খাইয়েছিল অরণ্য। ঠান্ডা মাথায় ফিরিয়ে দিয়েছিল অপমানগুলো। নাহিদ প্রায় জ্ঞানহীন হয়ে পড়েছে। বড্ড বাজে অবস্থা। শেষে যখন আর সহ্য করতে পারল না, তখন নাহিদ আঁকড়ে ধরল অরণ্যের হাত। আকুতি করে আওড়ালো, ক্ষমা করে দিন ভাই, আর মারবেন না। অরণ্য কি সোনার পাত্র? একদম না। সে চেপে ধরল নাহিদের গলা। চোয়াল ভেঙে আসবে এই বুঝি নাহিদের। কুঁচকে উঠল চোখ মুখ। দাঁতে দাঁত চেপে অরণ্য উচ্চারণ করল, কুত্তার বাচ্চা, তোর সাহস কি করে হলো আমার চাঁদের গায়ে হাত দেওয়ার? হাত দিয়ে যেন ওর হাত ধরেছিলি এটা? অরণ্য মুচড়ে ধরল নাহিদের হাতটা। নাহিদ আত্মচিৎকার করে উঠল। যন্ত্রণায় নীল হয়ে উঠল তার মুখ। অরণ্য ছাড়ল না, রাগ কমলও না এক বিন্দুও। এত সহজে সে ছাড়ার মানুষ নয়। নাহিদের গালে রাখা হাতটা নামিয়ে গলায় আনলো, অতপর আবার গর্জে উঠল, কোন হাত দিয়ে তুই আমার চাঁদের ওড়না টেনেছিস? এটা দিয়ে? এই সেই হাত না? ডান হাত ছেড়ে এবার অরণ্য মুচড়ে দিল নাহিদের বাম হাত। গগন কাঁপানি চিৎকার করে উঠল নাহিদ। দূর থেকে কেবল দেখে যাচ্ছে মৌরি সব কিছু। প্রচণ্ড ভয়ে সে ঘোরের মাঝে বিচরণ করছে। অরণ্যকে যে এখন আটকানো উচিত তা একটুও তার মস্তিষ্কে আসছে না। সে নিজের মাঝেই নেই, শরীর কাঁপছে থরথর করে। অরণ্য ঘাড় বাঁকিয়ে নিজের রক্তবর্ণ চোখ জোড়া মেলে তাকালো এক পলক মৌরির ভয়ার্ত মুখপানে। পরপর চোখ সরিয়ে তাকালো নাহিদের দিকে। অতপর ফের গর্জে উঠল খ্যাপা সিংহের ন্যায়, যে জিনিসটা আমার চাঁদের ভয়ের কারণ, সেই জিনিসটা এই ধরনীর বুক থেকে মুছে ফেলতেও এই অরণ্য মির্জা 2 বার ভাববে না। কথাটা শেষ করতেই সে আরও একটা আঘাত বসালো নাহিদের পেটে। রাগে গজগজ করতে ছুটছে প্রতিটি রক্তকণা। সে পারছে না নাহিদকে খুন করতে, অথচ মস্তিষ্কে খুন চেপেছে। নিজের বংশমর্যাদার কথা ভেবেই হয়তো উঠে দাঁড়িয়ে কোমরে হাত বেঁধে চোখ বন্ধ করে নিল অরণ্য। বার কয়েক লম্বা শ্বাস টেনে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা চালালো, তবে ব্যর্থ হলো সে। আবারও পা দিয়ে সজোরে লাথি মারল অচেতন নাহিদের বুকে। ছুঁড়ে দিল বিশ্রী সব গালি। হয়তো এই গালি এখন উত্তপ্ত মেজাজকে শান্ত করার মহাঔষধ। নিজেকে যতটুকু সম্ভব স্বাভাবিক করেই অরণ্য এগিয়ে গেল মৌরির সামনে। মৌরি ভীত নয়নে চোখ তুলে তাকালো অরণ্যের রক্তিম মুখপানে। বুকের ভেতর ঝড় চলছে তার। এর মাঝেই অরণ্য গম্ভীর কণ্ঠের প্রশ্ন ছুড়ে দিল, বাড়ি থেকে কেন বের হয়েছ? মৌরি চোখ নামিয়ে নিল। চোখের পাতা কাঁপছে তার। চোখ ভেঙে বেরিয়ে আসতে চাইছে জলপ্রপাত, অথচ সে আর কাঁদতে চাচ্ছে না। এমন বাজে পরিস্থিতিতে এর আগে কখনো পড়েনি, আর না পড়তে চায়। কান্নাটাকে বহু কষ্টে দমানোর চেষ্টা করলো সে। চোখের জলকে বাঁধন দিতে চাইল শক্ত করে, কিন্তু উতলে ওঠা জোয়ার কি বাঁধন মানে? উল্টো বাঁধে উপচে উঠল জলপ্রপাত। কান্না ভেজা গলায় নাক টেনে জবাব দিল, দাদার ওষুধ কিনতে গাড়ি পাচ্ছিলাম না, তাই হেঁটে। হুট করে ধমক এসে পড়ল মৌরির ওপর। আমাকে বলা যেত না? হ্যাঁ, আজকে আমি না থাকলে কি হতো বুঝতে পারছো?
হুট করে অরণ্যের এমন রূপটা মৌরি নিতে পারল না। তৎক্ষণাৎ ধরে এতক্ষণ ধরে আটকে রাখা কান্নাটা আবারও বেরিয়ে এলো শব্দ করে। সে হেঁচকি তুলে কাঁদতে শুরু করলো। অরণ্য অস্থির হয়, ব্যাকুল হয়। ব্যগ্র হয়ে ছুতে গিয়েও ছুলো না, বরং নিজেকে শান্ত করে স্বাভাবিকভাবে বলল, কেঁদো না, শান্ত হও। মৌরি কান্না থামালো, উল্টো কাঁদতে কাঁদতে বলল, আমি কি জানতাম এমন একটা ঘটনা ঘটবে? যদি জানতাম তবে কি বের হতাম? অরণ্যর অনুশোচনা হলো এভাবে ধমকানোতে। মেয়েটা তো এমনিতেই ভয় পেয়েছে, আর সে যদি না থাকতো তবে কি হত? গাড়িতে দূর থেকে স্পষ্ট জোরাজুরি দেখে অরণ্য দ্রুত এগিয়ে আসে। অতঃপর যখন বুঝতে পারে এটা মৌরি, তখনই তার রক্ত মাথায় চড়ে যায়। অরণ্য দীর্ঘশ্বাস ফেলে। ভাগ্যিস এ পথে এসেছিল। পা বাড়িয়ে হাঁটা ধরল অরণ্য। যেতে যেতে বলল, এসো।